দুপুর 12টা খবর দিনমন নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর আমাদের দিল্লিতে, তার কারণ আমরা এই ভোটের পর থেকে দেখছি একদিকে মমতা তৃণমূল, একদিকে দেখছি নব তৃণমূল। এদের মধ্যে থেকে আসল তৃণমূল কারা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তো সেই নির্বাচন কমিশনের দ্বারস্থ নব তৃণমূল বিধায়ক যারা আছে তারা। সিদ্ধান্ত কি আজই হয়ে যেতে পারে? সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, কিন্তু নিক্তি কি, কোন কোন কিছুর উপর, কোন কোন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে থেকে এই সিদ্ধান্ত নেওয়া হবে? আজকের যে বৈঠক, এরা দেখা করতে গেছেন, স্বাভাবিকভাবে এরাই চাইবেন যে আমাদের প্রতীক দেওয়া হোক, দলের নাম প্রতীক সব আমাদের দিয়ে দেওয়া হোক। কিন্তু এই যে দিয়ে দেওয়া হোক বললেই তো দিয়ে দেওয়া যায় না, সেখানে নির্বাচন কমিশনের বক্তব্য কি থাকবে, কি হতে পারে আজকের এই বৈঠকে জানবো। সরাসরি আবি আছে আমার সঙ্গে। আবি, অতনু, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তরফ থেকে যে জাতীয় কর্মসমিতির বৈঠক করা হয়েছিল, সেই বৈঠকে তুমি দেখতে পাবে বোর্ডের নামই লেখা ছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসের যে লোগো, যে ঘাসের ওপর জোড়াফুল, সেটাই ব্যবহার করা হয়েছে। এবং সেই প্রতীক ইতিমধ্যেই বহু বছর আগে থেকে, তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার সময় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস ব্যবহার করে নাম এবং যে প্রতীকের কথা। ফলে দুপক্ষই তারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেসের আসল যারা সদস্য হিসেবে দাবি করে আসছে। কিন্তু আসলে তৃণমূল কংগ্রেসের আসল সদস্য কারা, অর্থাৎ কাদের হাতে তৃণমূল কংগ্রেসের যাবতীয় সাংগঠনিক ক্ষমতার আইনত বা সাংবিধানিক স্বীকৃতি থাকবে, সেটাই নির্বাচন কমিশনের কাছ থেকে আদায় করে নিতে চায় হচ্ছে নব তৃণমূল গোষ্ঠী। এর আগের যে বৈঠকগুলো হয়েছে, সে বৈঠকগুলোতে তুমি দেখেছো যে একদিকে কালীঘাটের তরফ থেকেও জাতীয় কর্মসমিতি তৈরি করেছে, এদিক থেকে ঋতব্রতরাও জাতীয় কর্মসমিতি তৈরি করেছে। এবং যে সময় জাতীয় কর্মসমিতি ঋতব্রতরা তৈরি করেছে, জানতে পেরে কালীঘাট তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইলেকশন কমিশনের কাছে তাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির যে রেজলিউশনের কপি, তা পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর উল্টো দিকে কি হয়েছিল, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা গিয়ে দেখা করে এলেন, এবং তারপর কি করলেন, তারপরে তারা আইনতভাবেও দিল্লিতে পাঠিয়ে দিয়ে আসলেন। এবং আজকে সরাসরি তারা গণেশ কুমারের সামনে দাঁড়িয়ে তারাই যে আসল তৃণমূল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করে দিতে পেরেছেন, তার যাবতীয় আইনত তথ্য প্রমাণ তারা তুলে ধরবেন। এর মধ্যে তিনটে বিষয় উল্লেখিত। প্রথমত হচ্ছে, এক, তারা সাংগঠনিক দিক থেকে জাতীয় কর্মসমিতি তৈরি করেছেন, তারা কাদের কাদের দায়িত্ব দিয়েছেন, তাদের সাথে তৃণমূল কংগ্রেসের কতদিনের সম্পর্ক, তার তথ্য প্রমাণ তারা পেশ করবেন। দ্বিতীয়ত, তারা এদিনকে বুঝিয়ে দেবেন যে বিধানসভার পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা তাদের হাতেই রয়েছে, এবং তারা নির্বাচন কমিশনের কাছে আজকে এই আবেদনও করতে চলেছেন, যদি প্রয়োজন বোধ হয় তাহলে তারা বিধানসভার অভ্যন্তরে যে কোনো সময় ফ্লোর টেস্ট দিয়ে তাদের সংখ্যা প্রমাণ করে দেবেন। এবং তারা তাদের সপক্ষে যারা রয়েছেন, সেই 65 জনের যে চিঠি, সেই চিঠির কপিও তারা সঙ্গে রেখেছেন, যারা একটা চিঠিতে সই করেছিলেন এবং পরে যারা আলাদা আলাদা করে চিঠি দিয়ে তাদেরকে সম্মতি জানিয়েছিলেন। তৃতীয়ত, এটাও এর সঙ্গে সংযুক্ত হতে চলেছে যে একাধিক লোকসভা সাংসদকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের থেকে সরে গিয়ে এনসিপিআই এর সঙ্গে তারা মিশে গিয়েছে, এবং আগামী দিনে তারাও যে নিজেদেরকে আসল রাজনীতিতে অসম্ভব বলে কিছু হয় না। ফলে আজকে যেই 10 জন যারা দেখা করতে চলেছেন গণেশ কুমারের সামনে, সেই 10 জনের তরফ থেকে দেখা করে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হবে যে তাদের হাতেই সংখ্যা রয়েছে, তাদের হাতেই আইনি স্বীকৃতি রয়েছে, তাদের হাতেই সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। ফলে এই অবস্থাতে তাদেরকে যেন দেওয়া হয়। অতীতে দেখতে পাওয়া গিয়েছিল মহারাষ্ট্রে। এখানে আমার একটা প্রশ্ন থাকবে, বল নির্বাচন কমিশনের কোর্টে যে দাবি জানান না কেন, নির্বাচন কমিশনই শেষ কথা বলবেন। এক্ষেত্রে কি হতে পারে? নির্বাচন কমিশন এই সংখ্যা দেখে এবং এদের এই দাবি দেওয়া যা কিছু সবকিছু যুক্তিসম্মত এটা ভেবে এরপরে ঘোষণা করে দিতে পারে এরাই আসল তৃণমূল, লোগো অ্যাসেট সব এদের কাছেই থাকবে, নাকি নির্বাচন কমিশন এরপরে আরেকজন মানে মমতা তৃণমূলের যারা তাদের কর্মসমিতির পুরো ডিটেল দিয়েছে যে এই হলো আমাদের কর্মসমিতি, সেই ডিটেল দিয়েছে, এবং তাদেরকে একবার ডেকে বলতে পারে যে ওদের কাছে সব কিছু আছে, তোমাদের কাছে কি আছে, তোমরা কেন বলতে চাইছো যে এরপরেও কেন তোমাদের কাছে অ্যাসেট থাকবে, তোমাদের কাছে লোগো থাকবে, এরকম কোনো জায়গা তৈরি হবে? অতএব প্রথমত হচ্ছে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীরা গত কয়েকদিন ধরে তাদের যাবতীয় বক্তব্য যদি খেয়াল করি আমরা, তারা নিজেদেরকে তৃণমূল কংগ্রেস হিসাবেই দাবি করে এসছেন। কোথাও গিয়ে তারা নব্য পুরানো এই যে বিষয়, যেটা বাস্তবিক প্রেক্ষিতে দেখতে পাওয়া যাচ্ছে, তারা এর মধ্যে নিজেরা প্রবেশ করেননি। ফলে তারা যে শব্দ চয়নগুলো করেছেন বারবার, তারা জানেন যে আগামী দিনে এই গোটা বিষয়টি আইনি লড়াইয়ের জায়গাতে যেতে পারে। ফলে একদম বাছাই করা শব্দ চয়ন করে তারা উল্লেখ করে রেখেছেন কি, যে তারাই তৃণমূল কংগ্রেস।
দুটো তৃণমূল কংগ্রেসের যে দুটোর যে রাজনৈতিক কার্যালয় তার ঠিকানা আলাদা, চেয়ারপারসন তারা আলাদা করেছেন। এবার যে সংখ্যা তত্ত্বের দিক থেকে যখন ঋতব্রতরা যখন প্রমাণ দেবেন, নির্বাচন কমিশনের তরফ থেকে অবশ্যই বাকি যে তৃণমূল কংগ্রেসের অংশ অর্থাৎ কালীঘাটপন্থী, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী, তারা যে রেজলিউশন কপি জমা দিয়েছেন সেই প্রেক্ষিত দাঁড়িয়ে তাদেরকে ডেকেও তাদের সাথে কথা বলতে পারেন। তবে এখনো পর্যন্ত যেভাবে রাজনৈতিক ঘটনা আবর্তিত হতে শুরু করেছে, তাতে মনে করা হচ্ছে যে আইনত লড়াইয়ের জায়গাতে হয়তো আগামী দিনে যাবে। তবে যেভাবে সংখ্যাতত্ত্বের প্রমাণ নিয়ে আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী জ্ঞানেশ কুমারের সামনে মুখোমুখি হচ্ছেন এবং আটঘাট বেঁধে সাংবিধানিক যে জায়গা তৃণমূল কংগ্রেসের আসলে কি ছিল আর বাস্তবে কি রয়েছে তার যে তালিকা নিয়ে তারা জমা হতে চলেছেন, তাতে অনেকটা অ্যাডভান্টেজ হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিররা এগিয়ে রয়েছেন। তবে যেহেতু আমি তোমাকে বলছিলাম যে মহারাষ্ট্রতেও এই ধরনের ঘটনা ঘটার পর আইনি লড়াই গিয়েছিল, ফলে আগামী দিনে এই সংক্রান্ত বিষয় আইনি লড়াইয়ের জায়গাতে যেতে পারে। হয়তো আশু সমাধান আজকে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে আসার পর হবে না, তবে আগামী কয়েকদিনের মধ্যে হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে অতিরিক্ত কোনো মানে আশাপ্রদ খবর তাদের কাছে থাকতে চলেছে এবং সে কারণেই সমস্ত আইনি প্রক্রিয়া মেনে বাছাই করেই তারা আজকে হাজির হতে চলেছেন এবং সেই প্রয়োজনীয় কাগজপত্রই আজকে জ্ঞানেশ কুমারের সামনে দাঁড়িয়ে তারা ব্যাখ্যা দেবেন। আবিরের কথা সূত্র ধরেই বলতে পারি আটঘাট বেঁধেই আজ নির্বাচন কমিশনে ঋতব্রতরা। তো তা যাওয়ার আগে গতকাল তারা কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা শুনবো, পাশাপাশি মমতা তৃণমূলের পক্ষ থেকে কুণাল ঘোষ এ প্রসঙ্গে কি বলছেন তাও একবার শোনাবো আপনাদের। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আমাদের 22 তারিখ স্পেশাল সেশনের পর আমরা নির্বাচন কমিশনকে লিখিত আকারে সবটা জানিয়েছিলাম, অল কমিউনিকেশন হয়েছিল এবং আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট সিক করেছিলাম। তো সেই অ্যাপয়েন্টমেন্টটা কালকে গ্রান্টেড হয়েছে। এবার আমাদের যে 10 সদস্যের ডেলিগেশনকে ওরা অ্যালাউ করেছেন, কাল যখন আমরা ফুল বেঞ্চের সঙ্গে বসবো তখন আমাদের যা বক্তব্য আছে সেটা নির্বাচন কমিশনের ফুল বেঞ্চকেই হচ্ছে আমরা সেটা জানাবো। নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে আমরা যেই চিঠি নির্বাচন কমিশনকে দিয়েছি সেটা নিয়ে আলোচনা করার জন্য আমরা যাচ্ছি। এই বালিশ্রিত যে টিম সেটা বিজেপির মদতে অনৈতিকভাবে তারা মদত পাচ্ছে। তাদের দেখতে হবে যে আমরা সকলকে দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে। বাঁচতে চাই বিজেপি তাই আর কি হচ্ছে, কার মার্ডার কেস, কার অবৈধ নির্মাণ, এগুলো সব এখন ন্যাকা সাজছে। সবাই নয়, অনেকের ওপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে নির্বাচন কমিশন এবং বিজেপি ওদের সাপোর্ট করছে। আমরা এসব নিয়ে আদৌ চিন্তিত নই। আমাদের একটাই প্রতীক, মমতা ব্যানার্জির মুখ। আমরা আসল তৃণমূল কংগ্রেস, মমতাদির প্রতীকে এদের সব জন্ম। রাজনীতি অগাধ সম্ভাবনার জায়গা। চৌঠামের আগে তৃণমূল দল যে এইভাবে দুটো ভাগ, একদিকে নব তৃণমূল আর একদিকে আসল মমতা তৃণমূল, এবং এদের মধ্যে দুই দলই আসল তৃণমূল বলে নিজেদের দাবি করবেন, এরকম হবে ভাবা যায়নি। যত সময় গড়াবে পরিস্থিতি আরও কোন দিকে যাবে এখনই বলা মুশকিল। ওই যে রাজনীতি অগাধ সম্ভাবনার জায়গা। তবে নজর থাকবে আমাদের, যেমন নজর রয়েছে দিল্লিতে নির্বাচন কমিশনের বৈঠক। আমরাই প্রথম গতকাল জানিয়েছিলাম আপনাদের সন্ধ্যে 7:40 দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে, নিয়ে আসা হচ্ছে কলকাতায়। তাকে একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে, একেবারে বাংলা ঝাড়খণ্ড সীমানা, সেখানকার সেই রিসোর্ট থেকে গ্রেপ্তার করে আনা হয়েছে। তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছেন, কি কি অভিযোগ করেছেন। দেবরাজ চক্রবর্তীকে পুলিশ খুঁজে বেড়াচ্ছিলেন এতদিন ধরে। দেবরাজ চক্রবর্তী কোথায় গা ঢাকা দিয়েছিলেন, কিভাবে তার হদিশ মিলল। দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করার পর আজ দেখা গেল রাজারহাট নিউ টাউনে, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা, তাদের সেখানে উচ্ছ্বাস। এই সব ছবি আপনাদের দেখাবো, আপডেট খবর দেব। আমার সঙ্গে আমার 4 সহকর্মী রয়েছেন, একবার কথা বলবো তাদের সঙ্গে। অনুপ রয়েছেন, রৌনক রয়েছেন, বিশ্বজিৎ রয়েছেন এবং জিয়াউল রয়েছেন। প্রথমে অনুপের সঙ্গে একবার কথা বলবো, জানতে চাইবো অনুপের থেকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো দেবরাজকে।
বেঙ্গল স্টেটের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুরুলিয়া যে ঝাড়খণ্ড, সেই পুরুলিয়া ঝাড়খণ্ডের যে সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 10 দিন ধরে এই রাঁচি থেকে একেবারে যে বর্ডার এলাকা, সেখানেই কিন্তু একটি হোটেলে গা ঢাকা দিয়েছিল। 10 দিন টানা যখন গা ঢাকা দিয়ে থাকে এবং দেবরাজ চক্রবর্তী যে হোটেলের রুমে ছিলেন তার সঙ্গে তার এক সহকর্মী ছিলেন এবং তার ফোন দিয়েই কিন্তু একাধিক ফোনে কথোপকথন বলা হচ্ছিল। সব মিলিয়ে পুলিশের পক্ষ থেকে 100টা ফোনে লোকেশন ট্র্যাক করা হয়েছিল। বিভিন্ন নাম্বারের সঙ্গে দেবরাজ চক্রবর্তী সেই নাম্বার দিয়ে কথা যোগাযোগ করছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে বেঙ্গল স্টেটের পক্ষ থেকে সেই নাম্বারের সূত্র ধরেই কিন্তু দেবরাজ চক্রবর্তী তাকে গ্রেপ্তার করে। প্রথমে যখন ভোটের পরবর্তী ক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর জামিন নাকচ হয়ে যায়, সেক্ষেত্রে লক্ষ্য করা যায় প্রথম উত্তরবঙ্গ হয়ে কালিম্পংয়ে থাকছিলেন এবং যে কটা জায়গায় উত্তরবঙ্গে ছিলেন বেশি দিন কিন্তু সেখানে থাকেননি, অল্প কয়েকদিন ডেরায় ছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে বারবার এই ডেরা চেঞ্জ করছিলেন। পরবর্তী ক্ষেত্রে এক ব্যবসায়ী, যেহেতু ঝাড়খণ্ডের ব্যবসায়ীর সঙ্গে তার পূর্ব পরিচিত ছিল এবং তার যে হোটেল ব্যবসা, সেখানে কিন্তু বহু টাকা তিনি বিনিয়োগ করেছিলেন এবং সেই হোটেলেই যখন তার সঙ্গে যোগাযোগ হওয়ার পরে এই ঝাড়খণ্ড সীমান্ত এলাকা পুরুলিয়া, যেখানে এই রিসর্ট রয়েছে, সেখানে কিন্তু গা ঢাকা দিয়েছিল টানা 10 দিন ধরে। আর এই ডেরাতেই বেশি দিন তিনি গা ঢাকা দিয়েছিলেন। তার পরবর্তী ক্ষেত্রে যে তার সঙ্গে এক সহকর্মী ছিলেন, তার সঙ্গে সেই রুমে তার ফোনের মারফত কিন্তু একাধিক বাড়ির লোক থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু যোগাযোগ করছিল এবং সেই নাম্বারের সূত্র ধরেই দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। এবং বারবার দেখা হচ্ছে যে একাধিক টাওয়ার লোকেশন যখন দেখা যাচ্ছিল, প্রথমে যখন কলকাতা থেকে সবার আগে উত্তরবঙ্গ পৌঁছে যায় এবং সেখান থেকেই মূলত একাধিক জায়গায় ডেরা বানিয়ে তিনি থাকছিলেন এবং শেষ ছিলেন উত্তরবঙ্গে কালিম্পংয়ে বেশ কয়েকদিন, টানা 8 দিনের বেশি ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি বুঝতে পারেন যে সেখানে থাকলে তাকে গ্রেপ্তার হয়ে তিনি যেতে পারেন। এরপরেই অন্য রাজ্য অর্থাৎ ভিন রাজ্যে পালিয়ে যাওয়া ছক করে সেখানে এক পূর্ব পরিচিত এক ব্যবসায়ী, যার হোটেল ব্যবসা রয়েছে, যার ব্যবসায় তিনি বিনিয়োগ করেছিলেন, তার সাথে যোগাযোগ করে এবং তার হোটেলেই টানা 10 দিন ছিলেন এবং প্রচুর পরিমাণে যেহেতু ক্যাশ টাকা নিয়ে যাচ্ছিলেন, ক্যাশে লেনদেন করছিলেন এবং এর পরবর্তী ক্ষেত্রেই বেঙ্গল এসটিএফের পক্ষ থেকে দেবরাজ চক্রবর্তী তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে গোটা ঘটনার দেবরাজ চক্রবর্তীর যে অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগ, একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই এসটিএফের পক্ষ থেকে গ্রেপ্তার করা। অভিযোগের প্রসঙ্গে জানবো, 100টি মোবাইল টাওয়ার ট্র্যাক করে তারপরে দেবরাজের সন্ধান পাওয়া গিয়েছে। এর বিরুদ্ধে কি কি অভিযোগ সে তো জানবোই, তবে তার আগে একবার আপনাদের শোনাতে চাইব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য যখন তিনি বলেছিলেন কাউকে ছাড় দেওয়া হবে না, কেউ ছাড় পাবে না। তরুণ আইনজীবী প্রতিবাদী যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন। তরুণ জ্যোতিকে বলবো এফআইআর এর কপিগুলো, সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। ওই ভাইবোর যে টেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, 21-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার পুষ্পা ঝুঁকে গিয়ে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করা দায়িত্ব। একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে। কোটি কোটি টাকার সম্পত্তি হড়প করে নেওয়ার অভিযোগ। যখন গিয়েছেন তখন তার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যাশ ছিল, ক্যাশে ট্রানজ্যাকশন করছিলেন সব জায়গায়। কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে, এখনো পর্যন্ত কি কি অভিযোগ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জানবো রনক আছে সরাসরি। রনক, দেখো একেবারে মূলত তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে এবং অস্ত্র দেখিয়ে তোলাবাজি থেকে শুরু করে মারধর করা এবং খুনের হুমকির পাশাপাশি আর্থিক প্রতারণা সহ একাধিক ধারা ইতিমধ্যে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং মূলত যার মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে অভিজিৎ শাহ প্রমোটার, 30 লক্ষ টাকা তার কাছ থেকে তুলেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার সহযোগীরা। পরবর্তীতে আরও 5 লক্ষ টাকা দাবি করেছিলেন। শুধু এই একটি প্রমোটার নয়, এরকম বহু প্রমোটারের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তিনি তোলাবাজি করেছিলেন এবং শুধু তাই নয়, এছাড়াও তার একটি কোম্পানি ছিল, সেই কোম্পানিতে কোটি কোটি টাকার ট্রানজ্যাকশনের হদিশ পাওয়া গেছে। তরুণ জ্যোতি তিওয়ারি যে অভিযোগটা করেছিলেন যে এই দেবরাজ চক্রবর্তীর নাকি নামে বেনামে প্রায় 1300 কোটি টাকার সম্পত্তির পরিমাণ, সেক্ষেত্রে একজন প্রাক্তন কাউন্সিলর এবং মেয়র পরিষদের সদস্য হলে
সেই ভাতা থাকলে কিভাবে এত পরিমাণ তিনি সম্পত্তি করতে পারে, এই বিষয়টিও যেমন পুলিশের স্ক্যানারে রয়েছে, সেক্ষেত্রে আর্থিক প্রতারণার মামলাতেও কিন্তু তিনি যুক্ত রয়েছেন। এবং তার যে কোম্পানি ছিল সেই কোম্পানিতে কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। পুলিশের অনুমান যে এইভাবেই যে ক্যাশে তিনি নগদে যে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করতেন, সেগুলোকে এই কোম্পানির মাধ্যমেই কিন্তু একেবারে কালো টাকা সাদা করার যে প্রসেস, সেটাও তিনি দিনের পর দিন করে গেছিলেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই রকমভাবে মানুষকে চাপ দিয়ে তোলাবাজি করতেন, অস্ত্র দেখিয়ে তোলাবাজি করা থেকে শুরু করে মারধর করা এবং আর্থিক প্রতারণা সহ একাধিক ধারায় এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ। এই যে মূল অভিযোগকারী যিনি কিশোর হালদার, তিনি কি বলছেন একবার শোনা যাক। তিনি কিন্তু এই কড়া পদক্ষেপে খুশি। 2025 সালে তখন আমার কাছে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে 1 কোটি টাকা চেয়েছিল এবং লোকজন পাঠিয়ে মাথায় আমাকে রিভলভারের বাড় দিয়ে মেরে আক্রান্ত করেছিল 40-50 জন মিলে। আমি এফআইআর করেছিলাম, 3 জন অ্যারেস্ট হয়েছিল। বাকি যে কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, তিনি তখন অ্যারেস্ট হয়নি। এই দেবরাজের নেতৃত্বে তোলাবাজি, গুন্ডামি পুরো এলাকাটাকে পুরো ধ্বংস করে রেখে দিয়েছে। তারপরে একদিন আমাকে ফোন করে ওর অফিসে ডাকলো, ডেকে আমাকে বলছে যে সমরেশ চক্রবর্তীর সাথে ব্যাপারটা মিটিয়ে নাও, মানে কাউন্সিলরের সাথে দেখা করে টাকা পয়সা দিয়ে দাও। আমার নিজের প্রপার্টিতে নিজে কাজ করছি, মেরে আমাকে জমি থেকে বের করে দিয়েছিল আর বলছে টাকা দাও, 1 কোটি টাকা। আমি কিছু 27 লাখ টাকার মতো দিয়েওছিলাম। কাউন্সিলর যে ঘটনাটা ঘটিয়েছিল সেটাতে দেবরাজের সরাসরি হাত ছিল। শুধু তাই নয়, টাকা নেবে প্লাস স্কোয়ার ফিটে 450 টাকা 500 টাকা স্কোয়ার ফিটে কাজ দিতে হবে। আমার কাছে তো অডিও ভিডিও সব ছিল বলে তাও আমি বেঁচেছিলাম, আর নাই তো এরা পিষে মেরে ফেলতো। দেবরাজের নামে কমপ্লেন করেছিল না, তখন আমি দেবরাজের সাথে ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত। আমি কি করে দেবরাজের নামটা নিনি, কিন্তু নিউজ চ্যানেলকে আমি সবসময় বলেছি বড় মাথা আছে, ঠিক সময় মতো মাথাটা বলবো। আজকে সেই সময়টা এসছে। দেবরাজ চক্রবর্তীর অত্যাচারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মহিলা। অভিযোগ তো সেরকমই। বাগুইআটি থানায় অভিযোগ করেছিলেন উদয়নপল্লীর বাসিন্দা। সামান্য ঘটনা, বাড়ির নিচে গাড়ি রাখা, তা নিয়ে বচসা। সেই বচসা এমন জায়গায় চলে যায়, হামলার অভিযোগ করা হয়। অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ থেকে বছর 6 আগে আত্মহত্যার চেষ্টা করেন বলে দাবি করছেন জয়ন্তী পাত্র। কারণ তিনি কোথায় যাবেন? তিনি বলছেন যে গত 6 বছর ধরে কোথাও কোনো অভিযোগ নেওয়াই হয়নি। আমার বাড়ি ভাঙচুর করতে গেছে এরা 28 তারিখে। আমার দোষ, আমি বাড়ির সামনে গাড়ি রেখে আমার বাড়ি ক্যামেরা লাগানো, তার জন্য আমি সাধারণ মানুষ, আমি কোনো পার্টি করি না। এরা দেবরাজ চক্রবর্তীর এই যে লবি, 2020-তে এদের জন্য আমি সুসাইড করেছি, সুসাইড অ্যাটেম্প করেছি। হ্যাঁ, এরা আমাকে মারতে গেছে আমার বাড়ি। হ্যাঁ, দেবরাজের লবি করে, ওরা দেবরাজের সঙ্গে রয়েছে বলে তার জন্য আমার কেস নেয়নি এখানে। শুধু তাই নয়, এই দেবরাজের মদতেই নাকি এলাকায় প্রমোটারদের বাড়বাড়ন্ত চলতো। বাগুইআটি রেলপুকুরের সোমা দত্ত অভিযোগ করছেন 15 লক্ষ টাকা দিয়েছেন, কিন্তু বছরের পর বছর ফ্ল্যাট আর মেলেনি, উল্টে হুমকি দেওয়া হয়েছে। আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের উপরে একটা রিসেল ফ্ল্যাট কেনার পরে ওরা যখন ফ্ল্যাটটা দিচ্ছিল না, তখন অদিতি আর দেবরাজের কাছে আমি একাধিকবার গেছি। দেবরাজ বলছে আমি দেখছি, ওর সল্ট লেকের অফিসেও গেছি। বলছে কি চাই? আমি এই ব্যাপারে কেন এসছেন? বললো দেখছি বলে তো দেখেনি, অথচ ওই মালিকের কাছ থেকে ও আর ওর বউ অদিতি পয়সা খেয়ে বসে রয়েছে। দুবার একবার হুমকি দিয়েছিল, হ্যাঁ এতবার আসছেন কেন? যে আসছে, আমি ডিস্টার্ব হচ্ছি। ফ্ল্যাট পাইনি দেবরাজ অদিতির জন্য। এই দেবরাজ চক্রবর্তীকে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে এসে আজ আদালতে পেশ। আমার সঙ্গে জিয়াউল রয়েছে। জিয়াউল, দেবরাজ চক্রবর্তী, যার বিরুদ্ধে ভুরি অভিযোগ তোলাবাজি, অভিযোগ রীতিমতো থ্রেট করার,
আজ তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে কি মনে হলো তোমার? একদম দেখো, কিছু সময়ের মধ্যে কিন্তু বারাসত আদালতে নিয়ে আসা হবে। কিন্তু তুমি যেমন কি বলছিলে, তোলাবাজির একেবারে পাহাড় সমান কিন্তু দুর্নীতির প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক প্রমোটার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা এবং জোর করে সেই টাকা দাবি করা। অন্যদিকে হচ্ছেন যে জমি তার পছন্দ, তো সেই জমিতে যারা বসবাস করে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা থেকে শুরু করে একাধিক অভিযোগ রয়েছে। এবং তার দলের, অর্থাৎ তিনি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, কিন্তু তার দলের এমএলএ এবং যারা হচ্ছে সাংসদ রয়েছে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে সেখান থেকেও তোলা আদায় করেছে, এমনটাও কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজের। ফলে ভোটের 4 তারিখের পর থেকে কিন্তু এলাকা ছাড়া হয় এবং তিনি একেবারে পুরুলিয়ার অযোধ্যা জায়গায় একটি হোটেলে সেখানে আশ্রয় নিয়েছিল। ফলে গোপন সূত্রে পুলিশ এবং অন্যদিকে এসটিএফ তাকে গ্রেপ্তার করে আজকে বারাসত আদালতে তোলা হবে। কিন্তু যে ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজের, শুধুমাত্র নিজের দলের যারা বিধায়ক বা সাংসদ তাদের কাছ থেকে নয়, ব্যবসায়ী থেকে শুরু করে জমি মাফিয়া অর্থাৎ যারা প্রমোটিং তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু আদায় করেছিল এই দেবরাজ। এবং যে সমস্ত লো ল্যান্ড ছিল অর্থাৎ সেই ল্যান্ডগুলো কিন্তু ভর্তি করে মাটি ভরাট করে সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে, এমন ভুরি ভুরি অভিযোগ রয়েছে দেবরাজের। ফলে সব মিলিয়ে আজকের কিন্তু তাকে বারুইপুর কোর্ট থেকে সেখান থেকে নিয়ে আসা হবে বারাসত আদালতে। কিছু সময়ের মধ্যেই নিয়ে আসা হবে বারাসত আদালতে। এই মুহূর্তে কিন্তু একেবারে আঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বারাসত কোর্ট চত্বর। ফলে দেবরাজের মতো যত তোলাবাজি, অর্থাৎ একেবারে বলা যেতে পারে দ্বিতীয় অভিষেক এই জেলার পক্ষে। অর্থাৎ ইতিমধ্যেই বিজেপির এক বিধায়ক তিনি কিন্তু বলেন, প্রস্তাব বাগচি তার স্পষ্ট দাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো তিনি যেমন রাজ্য জুড়ে তোলাবাজি করতেন, তিনি কিন্তু এই জেলা অর্থাৎ নর্থ 24 পরগনা জেলার কিন্তু প্রতি জায়গা থেকে তিনি এই তোলাবাজি করতেন, এমনটা কিন্তু ভুরি ভুরি অভিযোগ রয়েছে তার নামে। এবং শুধুমাত্র দলের যারা বিধায়ক সাংসদ তাদের কাছ থেকে নয়, এবং প্রমোটার থেকে শুরু করে জমি ব্যবসায়ী প্রমোটার সবার কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা তোলা হয়েছিল এবং সবটাই তুলেছিল কিন্তু এই দেবরাজ চট্টোপাধ্যায়। এবং তার কিন্তু সম্পত্তির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। সেই টাকা উৎস কি সবটাই কিন্তু খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে আজকে বারাসত আদালত তোলা হবে। কিছু সময়ের মধ্যে কিন্তু বারাসত আদালতে নিয়ে আসা হবে দেবরাজ চট্টোপাধ্যায়কে। অতনু।